সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বৈশাখের তীব্র গরমে পুড়ছে দেশ। পশ্চিমাঞ্চলের অধিকাংশ জেলায় বইছে অতি তীব্র তাপপ্রবাহ। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42 ডিগ্রির বেশি। গরমে হাসপাতালে বেড়েছে রোগীর ভিড়। আবহাওয়া বিভাগ বলছে এই তাপদাহ চলতি মাস জুড়েই থাকবে। এমন অবস্থায় দেশের সব স্কুল কলেজের ছুটি 27 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও মনোযোগী হতে শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিকেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার প্রদান করেন তিনি। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আশা জানান লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চার মাধ্যমে যোগ্য নাগরিক হয়ে উঠবে নতুন প্রজন্ম। ঈদের আগে পরে 2 সপ্তাহে দেশের সড়ক দুর্ঘটনায় মারা গেছে 409 জন, যা গত বছরে এর সময়ের চেয়ে 31% বেশি। যাত্রী কল্যাণ সমিতি আজ এ পরিসংখ্যান জানিয়েছে। সরকারি সংস্থা বিআরটি এর হিসেবেই গত বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল প্রায় 5000। শুনছিলেন শিরোনাম। বৈশাখী তাপদাহে পুড়ছে দেশের বিভিন্ন জেলা। চুয়াডাঙ্গা, যশোর এবং রাজশাহীতে বইছে অতি তীব্র তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে গাজীপুর এবং চুয়াডাঙ্গায় 2 জনের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট। তপ্ত কড়াইয়ের মতো তেতে উঠেছে পথঘাট। দুপুরের পর চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী ও পাবনা সহ কয়েকটি জেলায় তাপমাত্রা পৌঁছেছে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে। সর্বোচ্চ তাপমাত্রা যশোরে উঠেছে 42.6 ডিগ্রি, যা 43 পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করেছে আঞ্চলিক আবহাওয়া অফিস। তারা জানায় চলমান তাপদাহ পুরো মাস জুড়ে চলবে। তারা জানিয়েছে চলমান তাপদাহ পুরো মাস জুড়েই থাকবে। বরিশাল বিভাগ, চাঁদপুর, মৌলভীবাজার, ঢাকার কিছু এলাকায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা আরো বেশি বৃদ্ধি পাওয়াতে আরো বেশি গরম লাগতেছে, যার কারণে মানুষ কাজ করতে বাধাগ্রস্ত হচ্ছে। তো গরমের মধ্যে আছে যে কোনো রকম একটা চাটা গায়ে দিয়ে কাজ করতে পারি না। প্রচুর পরিমাণে তাপদাহ দেখা দিচ্ছে এবং হিট স্ট্রোকের একটা বিষয় আসছে। তীব্র তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। অসহ্য গরমে তাদের অবস্থা কাহিল। একটু ঠান্ডার পরশ পেতে ভিড় করছেন শরবত ও ডাবের দোকানে। গরমে মানুষজন বাইরে বেরোতে পারছে না, কাজকর্ম করতে পারছে না, আর বেরোলে আপনার অসুস্থ হয়ে পড়তেছে। এত তাপমাত্রার মাঝে লোকজন নাই, কাজকাম হয়েছে না। যে কোনো জায়গায় দেখছি ঠান্ডা পানি বা ডাব বা ঠান্ডা খেয়ে আমরা তৃষ্ণা মেটানোর চেষ্টা করছি। অব্যাহত তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন হাসপাতালে বেড়েছে রোগীর ভিড়। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এদের বেশিরভাগই ডায়রিয়ায় আক্রান্ত। শ্বাসকষ্ট ও জ্বরের রোগীও বাড়ছে। ভর্তি করেছি যে বুকে ব্যথা, পেটে ব্যথা, জ্বর আর বমি। বিলাল স্যারকে দেখাইছি পপুলারে, তো উনি এখানে ভর্তি করতে বলেছে। আমার ছেলে অসুখ, গরমে ঠান্ডা লেগেছে, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, নিউমোনিয়া হয়ে গেছে। মানুষের পাশাপাশি পশু পাখিরাও গরমে হাঁসফাঁস করছে। স্থবির হয়ে পড়েছে রাজশাহী এলাকার স্বাভাবিক জীবনযাত্রা। বৃষ্টির জন্য চারদিকে হাহাকার। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। চলমান তাপপ্রবাহের কারণে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 1 সপ্তাহ বাড়িয়েছে সরকার। 28 এপ্রিল থেকে ক্লাস শুরু হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। যে পূর্বাভাস, যেটা ফোরকাস্টিং, সেটা দেখে কয়েকদিনের জন্য, অর্থাৎ এই সপ্তাহে চলমান যে কার্য দিবসগুলো আছে সেগুলোর জন্য বিদ্যালয় সমূহ আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পরিস্থিতির পরিবর্তন ঘটলে পুনরায় যে সমস্ত অংশীজন আছেন আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তাদের সাথে আলোচনা করে এটা পরিবর্তন করা হতে পারে। স্বাস্থ্য ঝুঁকি জেনেও পথের পাশে খোলা পরিবেশে বিক্রি হওয়া নানা রঙের পানীয়তে তৃষ্ণা মেটাচ্ছেন নিম্ন এবং মধ্য আয়ের মানুষ। ডাক্তাররা বলছেন এসব শরবত সাময়িক তৃষ্ণা মেটালেও শরীরে তৈরি করবে দীর্ঘমেয়াদী সমস্যা। রিপোর্ট করছেন হাসনান তানভীর।
তাপমাত্রা যত বাড়ছে পথের ধারের শরবতের দোকানগুলোতে ততই বাড়ছে মানুষের আনাগোনা। তৃষ্ণা মেটাতে এসব পানীয় কতটা নিরাপদ, কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছে এসব নিয়ে ভাবছেন না কেউ। এই গরমের কারণে এই শরবতটা খাওয়ার পরে একটু শান্তি ফিল পাই। গরমের কারণে শরবতটা খাওয়া হয়েছে, এখন ভালো আর খারাপ কথা বলতে আমার খুব কষ্ট হইতেছে, এত গরম লাগতেছে। ওইখানে 4-5 গ্লাস খাইছি, দেখলাম ফ্রেশ বা সবাই খাচ্ছে, এই জন্য আর কি। খুব একটা খাওয়ার অভ্যাস নাই বাইরে, তারপর গরমের কারণে খাইতে হলো। এসব দোকানে লেবুর শরবত প্রতি গ্লাস 10 টাকা আর প্যাকেটজাত ফ্লেভার কিংবা বিভিন্ন ফল দিয়ে বানানো শরবত 20 টাকায় বিক্রি হচ্ছে। গরিব মানুষের রিক্সা চালানোর কোনো উপায় নেই তো ভাই, রিক্সা চালায় খাইতে অনেক কষ্ট হইতেছে। অত্যাধিক গরম তো এখানে, আসলে পানিটা যে কেমন আসলে এই মুহূর্তে যাচাই করার আসলে এরকম সময় নেই। দোকানে সাজিয়ে রাখা শরবত দেখতে লোভনীয় হলেও রাস্তার ধুলো আর নোংরা পরিবেশের কারণে এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। কোথাও মাছি ঘুরছে, আবার যে বরফ ব্যবহার করা হচ্ছে তা নেওয়া হচ্ছে খোলা বাজার থেকে। আমাদের দিয়া যায় ফিল্টার গাড়ি দিয়া, আর বরফটা আসে আপনার কিনা বলে কাপ্তান বাজার থেকে। কোয়ালিটি ভালো, আমরা ফল কেটে দিই, এসবগুলো বসি দিই, তুপমা দিই, আপেল দিই, আনার দিই, পাকা পেঁপে দিই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এসব শরবত থেকে টাইফয়েড, জন্ডিস, হেপাটাইটিসের মতো পানিবাহিত রোগ ছড়াতে পারে, হতে পারে ফুড পয়জনিং ও বমি। পানিবাহিত রোগগুলো বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই জাতীয় শরবত এবং পানীয় খাওয়া, যেটা খোলা অনিরাপদ পানি দিয়ে বানানো হয় এবং যে বরফটা অনিরাপদ পানি দিয়ে বানানো হয়েছে এবং সাথে এমন কিছু মেশানো হচ্ছে যেটিও স্বাস্থ্যকর নয়। এই তিনটি মিলেই কিন্তু পানিবাহিত রোগগুলো বাড়ছে, তার মধ্যে অন্যতম ডায়রিয়া, ডিসেন্ট্রি, হেপাটাইটিস, জন্ডিস, টাইফয়েড ফিভার এবং ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়াও বাড়ছে। গরমে বাইরে বের হওয়ার সময় বাসা থেকে ফোটানো কিংবা ফিল্টারের পানি সঙ্গে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং শৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে আগামী প্রজন্ম যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এমন প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন তিনি। আরও জানাচ্ছেন ইবতেশাম নাসিম মৌ। বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023। 40 মিনিটের এই খেলায় 3-1 গোলে চ্যাম্পিয়ন হয় রংপুরের তেঁতুলবাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুই টুর্নামেন্টের পুরস্কার দিতে মাঠে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকালে হয়ে যাওয়া বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 চ্যাম্পিয়ন হয় জামালপুরের চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় রংপুরের তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। চ্যাম্পিয়ন ও রানার্স আপ সহ অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সুস্থ জীবন গড়ে তুলতে খেলাধুলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয়, ডিসিপ্লিন শিখায়, আনুগত্য শিখায় এবং সেই সাথে সাথে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়। আজকে আমাদের এই খেলাধুলার মধ্য দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও সুনাম বয়ে আনছে কোমলমতি শিশু খেলোয়াড়রা, বলেন প্রধানমন্ত্রী। আশা জানান লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চার মাধ্যমে যোগ্য নাগরিক হয়ে উঠবে নতুন প্রজন্ম। যে ধরনের খেলাই হোক, আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়, সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া, তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেটাই আমি চাই। উপজেলা পর্যায়ে খেলাধুলাকে আরো ছড়িয়ে দিতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা। আহ্বান জানান বিদেশি খেলার পাশাপাশি দেশীয় খেলাতেও মনোযোগী হতে। ইবতিশাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। আবার আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। ঈদের 4 থেকে 18 এপ্রিল এই 14 দিনে সারা দেশের সড়ক দুর্ঘটনায় মারা গেছে 409 জন। গত বছরের চেয়ে দুর্ঘটনা বেড়েছে 31%। আর এ হার কমাতে গতি নিয়ন্ত্রণে আধুনিক ব্যবস্থা চালুর তাগিদ দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। কাউসার সোহেলের রিপোর্ট।
4 থেকে 18 এপ্রিল ঈদযাত্রার এই 14 দিনে প্রতিদিন সড়কে মারা গেছেন অন্তত 29 জন। এরা আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি গিয়েছিলেন অথবা বাড়ি থেকে কর্মস্থলে ফিরছিলেন। যাত্রী কল্যাণ সমিতি আজ এক সংবাদ সম্মেলনে গত বছরের সড়ক দুর্ঘটনার তথ্য উপাত্ত জানিয়েছে। এতে দেখা যায় সরকারি সংস্থা বিআরটি এর হিসেবে 2023-এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা 5000-এর কিছু বেশি, অর্থাৎ প্রতিদিন মারা গেছে 14 জনের মতো। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট ও যাত্রী কল্যাণ সমিতির হিসেবে বিআরটি এর চেয়ে এই মৃত্যুর সংখ্যা প্রায় 2500 বেশি। ব্রিজ, ইন্টারসেকশন, লেভেল ক্রসিং এবং রাস্তার বাঁক, এই জায়গাগুলোকে চিহ্নিত করে যদি একটা প্রোটোটাইপ, একটা মডেল সেফ ডিজাইন করে যদি সারা দেশে যদি রেখে অ্যাপ্লাই করা যায়, তাহলে দেখা যাবে যে আমাদের দুর্ঘটনার হারটা আমরা কমাতে পারবো, প্রাণহানি কমাতে পারবো। কেন আমার দুর্ঘটনা হচ্ছে, কোন কোন জায়গাগুলোতে হাত দিলে আমার দুর্ঘটনা কমতে পারে, আমরা সেই জায়গাতে এখনো পৌঁছতে পারিনি। বিআরটিএ বলছে মোট দুর্ঘটনার প্রায় 45% ঘটছে মহাসড়কে। দুর্ঘটনায় পড়া 11 ধরনের যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি ছিল মোটরসাইকেল, এরপর ট্রাক ও কাভার্ড ভ্যান এবং বাসের অবস্থান। গতিসীমা নিয়ন্ত্রণের জন্য আমাদের কোনো গাইডলাইনও নাই এবং গতিসীমা যে পুলিশ যেটা এনফোর্স করবে তাদের পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই। চাইলেও যাতে আমি অনিয়ন্ত্রিতভাবে গাড়ি বা ওভারটার্ন করে পড়ে যেতে না পারি, এটার জন্য কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং অনেক ট্রিটমেন্ট রয়েছে, সেই ট্রিটমেন্টগুলো দেওয়াটা প্রয়োজন। এবং দ্বিতীয় হচ্ছে ভেহিকেলে স্পিড গভর্নর সিলটা অ্যাপ্লাই করা উচিত, যাতে কিনা চাইলেও একজন চালক অতিরিক্ত গতি বা ওভার স্পিড করতে না পারে। যদি মাননীয় মন্ত্রী এই রিপোর্টের পরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়, আগামী ঈদুল আজহায় এই প্রাণহানি আমরা অর্ধেকে নামিয়ে আনবো, কিভাবে করতে হবে মালিক সমিতিকে যদি গাইডলাইন বেঁধে দেয়, আপনারা এই লাইনের বাইরে যেতে পারবেন না। আমলাদেরকে যদি বাধ্য করে এটা অর্ধেকে নামিয়ে আনতে হবে, এই জবাবদিহিতার সংস্কৃতি যদি চালু হয়, আমি মনে করি সড়ক দুর্ঘটনা কমে আসতে বাধ্য। গত রোজার ঈদের চেয়ে সড়কে এবার মৃত্যু বেড়েছে 31%। সব কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত ও পরিবহন মালিকদের একচেটিয়া প্রভাব নিয়ন্ত্রণ করা না গেলে সড়কে শৃঙ্খলা ফেরানো যাবে না বলছেন বিশেষজ্ঞরা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ। গত এক বছরে মহাসড়ক দুটিতে 432টি দুর্ঘটনায় মারা গেছে 300 জন, আহত হয়েছে প্রায় 600। ফরিদপুর প্রতিনিধি জাহিদুর রহমানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল 16 এপ্রিল ফরিদপুর সদর উপজেলার তেঁতুলতলা দিকনগর এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায় 14 জন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পুলিশের হিসেবে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক দুটিতে গত এক বছরে 432টি দুর্ঘটনা ঘটেছে। মারা গেছে 300 জন, আহত হয়েছে 594 জন। আর গত 6 মাসে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুর অংশে ঘটেছে 49টি দুর্ঘটনা, নিহত হন 55 জন, আহত 69। যানবাহনের অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, দীর্ঘ সময় ধরে গাড়ি চালানোর ক্লান্তির পাশাপাশি মহাসড়কের নিষিদ্ধ 3 হুইলারের অবাধ চলাচলকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গার রাস্তার মাঝে আইল্যান্ড থাকতো, এই দুর্ঘটনাগুলো ঘটতো না। এই জায়গাটার পরে এখন যেখানে আমি দাঁড়ানো আছি, এরপরে সামনের জায়গাটা এখানে অনেকটা উঁচু নিচু। অন্যদিকে চালকদের দাবি, সড়কের অনেক স্থান উঁচু নিচু, মাঝে মধ্যে সংস্কার করা হলেও আবারও এই সমস্যা দেখা দেয়। এতে গাড়ি চালাতে বেগ পেতে হয় তাদের। এছাড়া দুর্ঘটনার জন্য নিজেদের অসচেতনতার কথাও স্বীকার করেন। লোডের কারণের জন্য রাস্তা ভেঙে গেছে, সেই ভাঙার কারণের জন্য এখন মনে করেন আপনাদের ঝাঁকি লাগে, ইচ্ছা মতো চলতেছে, পিছন থেকে গাড়ি আসলো কিংবা গাড়ি গেল, এগুলো তারা খেয়াল করতেছে না। অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে সড়কের বিভিন্ন স্থান উঁচু হয়ে ওঠে বলে মনে করে সড়ক বিভাগ। আমাদের ওভারলোড যদি হয় দ্বিগুণ, রাস্তা 16 টাইমস ক্ষতিগ্রস্ত হয়। এই ইস্যুগুলো নিয়ে আমরা তো নিয়মিতই প্রচারণা চলছে। যাই হোক, এই কারণেই হয়েছে এটা, সড়কের কাজের কোনো মানের খারাপ বা ইত্যাদির কারণে এখানে সড়ক নষ্ট হয়। হাইওয়ে পুলিশের তথ্য মতে গত এক বছরে ফরিদপুরের দুটি মহাসড়কে নিয়ম না মানায় 28,404টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়। জরিমানা আদায় করা হয় 9,43,26,200 টাকা। ঈদের 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা
300-এরও বেশি এই ধরনের গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন দিয়েছে। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের 381 কিলোমিটার এলাকায় 5টি হাইওয়ে থানা, 1টি ফাঁড়ি ও 2টি ক্যাম্প রয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক। তৃণমূল নেতাকর্মীদের সুযোগ দিতে উপজেলা নির্বাচন থেকে মন্ত্রী এমপিদের স্বজনদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমপি মন্ত্রীদের স্বজনরা তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে বলা হয়েছে। অলরেডি যারা এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। বদলে গেছে এক সময়ের সবচেয়ে দুর্গম, অনুন্নত আর সন্ত্রাস কবলিত পাবনার ঢালার চর। যোগাযোগ অবকাঠামো সহ নানা উন্নয়নের ছোঁয়া লেগেছে সেখানে। রাতুল ইসলাম সুমনের ছবিতে উৎপল মির্জার ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। হত্যা, খুন আর ধর্ষণ একসময় পাবনার প্রত্যন্ত জনপদ ঢালারচরের প্রতিদিনের ঘটনা হলেও প্রথম সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে 2010 সালের জুলাই মাসে এক এসআই সহ 3 পুলিশ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। মাত্র এক দশক আগেও রাজবাড়ী ও মানিকগঞ্জ সীমান্তের পদ্মা ও যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন পাবনার এ গ্রামটি ছিল চরমপন্থী সহ সব অপরাধী আর পলাতক দাগী আসামিদের অভয়াশ্রম। স্বাধীনতা পরবর্তীকালে এ অঞ্চলটি শাসিত হতো চরমপন্থীদের দ্বারা। হত্যা, খুন আর ধর্ষণ ছিল নিত্যদিনের ঘটনা। মানুষজন খুন করে হালাইতো দিনে দুপুরে, বুঝছেন না। এখন আল্লাহ দিলিভারে ভালো। মাত্র এক যুগের ব্যবধানে বদলে গেছে ঢালারচর। তৈরি হয়েছে পাকা রাস্তা আর রেল লাইন সহ আধুনিক স্টেশন। প্রতিদিন এখান থেকে একটি ট্রেন পাবনা হয়ে যায় রাজশাহীতে। প্রশাসনের লোক আমার ঢালারচরে এসে সাহস পেত না। এরকম একটা দিন আর রাত্রি নেই, সবসময় একই ভাব ছিল। রাস্তাঘাট ছিল না, সেই কারণে সন্ত্রাসীদের আবির্ভাব ছিল। ঢালারচরে নারী পুরুষ কৃষাণ কিষানীরা এখন নির্ভয়ে চাষাবাদ করে। রাস্তাঘাট আগে চলাফেরা করি পারতো না, মানুষ যত মারতো, এখন মনে করেন যে সে নাই। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পর পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে পাল্টে গেছে ঢালারচর। সন্ত্রাস কবলিত এ জনপদে গড়ে উঠেছে শান্তির বাসস্থান। তারা যে ভুল পথে ছিল, সেই ভুল পথ থেকে যে সঠিক পথে ফিরিয়ে আনার যে সরকারের যে উদ্যোগ, এই জন্য কিন্তু আমাদের এরাও কিন্তু আসলে এখন খুবই পরিবার পরিজন নিয়ে তারাও ভালো আছে। প্রশাসন এবং পুলিশ সামগ্রিকভাবে সকলে মিলিয়ে আবার তাদেরকে আত্মসমর্পণের মাধ্যমে এই যে পুনর্বাসন প্রক্রিয়া, সেটি একটি। আর একটা হলো যে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন এবং মানুষকে যে আধুনিকতার ছোঁয়া, জীবন মানের যে পরিবর্তন, সেটি একটি। উত্তরবঙ্গের সাথে ঢাকার সবচেয়ে সংক্ষিপ্ত নৌ রুট খয়েরচর যাওয়ার জন্য ঢালারচরের উপর দিয়ে তৈরি করা হচ্ছে জাতীয় মহাসড়ক, যা বাস্তবায়ন হলে এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থার আরও পরিবর্তন হবে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দুবাই বিমানবন্দরে প্লেন চলাচল পুনরায় শুরু হলেও এমিরেটস এয়ারলাইন্সের ট্রানজিট যাত্রীরা এখনও জানেন না কবে তারা ঢাকা ছাড়তে পারবেন। সময় মতো পৌঁছাতে না পারলে চাকরি হারানোর আশঙ্কা করছেন তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নূর মোহাম্মদ মানিক। ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়ার শরীয়তুল্লাহ সৌদি আরব ফিরে যাবেন। 21শে এপ্রিল তার ছুটির মেয়াদ শেষ হচ্ছে। 16ই এপ্রিল থেকে ঘুরছেন, কিন্তু এমিরেটস এয়ারলাইন্স তাকে নিচ্ছে না। প্রতিদিনই গুলশানে এমিরেটস অফিসে খোঁজ নিচ্ছেন। সময় মতো যেতে না পারলে সে দেশে ঢুকতেই পারবেন না। আমার আর একদিন আছে আমার ভিসা, বুঝতে পারছেন তো। আমি 6 দিন থাকতে আমি রিটার্ন টিকিট কাটছিলাম আপ ডাউন ইমারাত থেকে। আবার আরেকটা টিকিট ধরাই দিছে, বলছে যে এটা কালকে সকালে কনফার্ম। তখন যদি কালকে সকালে কনফার্ম না হয় তাহলে তো আমার ভিসাটা বাতিল। গুলশান লিংক রোডে সাউথ ব্রিজ স্কোয়ারে এমিরেটসের অফিস। প্রতিদিন শত শত বাংলাদেশি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে টিকিটের জন্য অপেক্ষা করছেন। এয়ারপোর্টে আবার যাওয়ার পরে তখন এয়ারপোর্ট থেকে আমাকে বললো যে না, অনবোর্ড সব ফ্লাইটগুলো বুকিংগুলো আবার ক্যান্সেল করে দিছে ওরা এমিরেটসের পক্ষ থেকে। 21 তারিখে আমার ভিসা শেষ হয়ে যাবে, বলতে ক্যান্সেল হয়ে যাবে। আমি আর সৌদি আরব ঢোকাতে পারবো না। আমি এই যে 3 দিন ধরে ঢাকাতে আছি, 17 তারিখ থেকে আমার 24,000 টাকা শেষ। প্রবল বৃষ্টিতে বিমানবন্দর পানিতে ডুবে যাওয়ায় বাকি বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল দুবাই। সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়। বাংলাদেশি ট্রানজিট যাত্রীদের কেন ফ্লাইট দেওয়া হচ্ছে না তা জানতে যাই গুলশানে এমিরেটস অফিসে, কিন্তু কেউ কথা বলতে রাজি হয়নি।
এমিরেটস ছাড়াও বিমান বাংলাদেশ ও ইউএস বাংলা এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করে দুবাইয়ে। ইউএস বাংলা কোনো ফ্লাইট বাতিল না করে রিশিডিউল করেছে। অনেক খুশি লাগতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। এর আগে 2বার ডেট দিছিল, 2টা ডেট ক্যান্সেল হয়ে গেছে। কালকে ডেট ছিল, আজকে আবার ডেট দিছে। 19 তারিখে একটা ডেট ছিল, সেটা তো হয় নাই, তবে আজকে আবার ডেট দিছে, দেখা যাক কি হয়। আমরা 3টা ফ্লাইটকে আসলে রিশিডিউল করেছি, আমরা আসলে ক্যান্সেল করিনি। প্যাসেঞ্জারদেরকে পরিস্থিতিকে সমস্ত কিছু আসলে মেসেজ আমরা আর্লি আসলে ডেলিভার করার চেষ্টা করেছি। বাট বাস্তবতা হচ্ছে যে এই ধরনের পরিস্থিতির কারণে আসলে এটা আনসার্টেনিটি তো কাজ করি, বাট তারপরে আমরা প্যাসেঞ্জারদেরকে আপডেট রাখার চেষ্টা করেছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও যাত্রীদের নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং পরিবেশ রক্ষায় তৃণমূলের নারীদের অংশগ্রহণ ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় অপরাজিতা সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ এবং উন্নয়নমূলক কাজে অবদান দেশকে এগিয়ে নিয়ে যাবে। স্মার্ট বাংলাদেশ করতে নারীদের তথ্য প্রযুক্তিতে পারদর্শী হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে 16 জন নারীকে অপরাজিতা সম্মাননা দেয়া হয়। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। বৈশাখের তীব্র গরমে পুড়ছে দেশ, হিট স্ট্রোকে গাজীপুর ও চুয়াডাঙ্গায় 2 জনের মৃত্যু। স্কুল কলেজের ছুটি বাড়ল আরও 1 সপ্তাহ। পড়ালেখার সাথে খেলাধুলাতেও মনোযোগী হতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার প্রদান। ঈদের ছুটিতে সড়কে প্রতিদিন মারা গেছে গড়ে 29 জন। বিআরটিএর হিসেবে গত বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল 5000। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।